একটা নির্বাচনী এলাকার গভীরে ঠিক কি থাকে, সেখানকার শাসন ব্যবস্থা, মানুষের জীবন আর রাজনীতির আসল রসায়নটা কি। আজ আমরা ঠিক এটাই করতে চলেছি। আমরা কাটাছেঁড়া করে দেখব একটা গোটা বিধানসভা কেন্দ্রকে, যার নাম বিনপুর। এটা শুধু একটা রাজনৈতিক বিশ্লেষণ নয়, এটা একটা ফরেনসিক অ্যানালিসিস, যেখানে আমরা তথ্য আর মানুষের অভিজ্ঞতা দুটোকেই সমান গুরুত্ব দিয়ে দেখব। আমাদের এই ব্যবচ্ছেদ শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের একেবারে কেন্দ্রস্থলে, বিনপুরে। দেখুন, এই এলাকাটা শুধুমাত্র ম্যাপের ওপর একটা জায়গা নয়, এর একটা নিজস্ব পরিচয় আছে, একটা জটিল সামাজিক বুনন আছে। এখানকার রাজনীতির গল্পটা বুঝতে হলে সবার আগে এখানকার মাটির গল্প আর মানুষের জীবনের গল্পটা বোঝা দরকার, কারণ দুটোই একে অপরের সাথে জড়িয়ে আছে। আমাদের এই সফরের একটা স্পষ্ট রোডম্যাপ আছে। প্রথমে আমরা বিনপুরের নারী স্পন্দনটা বোঝার চেষ্টা করব, তারপর সংখ্যারায়নায় ভোটারদের মনের কথা পড়ব, এরপর আমরা শুনব মানুষের জমে থাকা অভিযোগের কথা। চতুর্থ ধাপে প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের শক্তি আর দুর্বলতা বিশ্লেষণ করব। তারপর শুধু সমস্যা নয়, সমাধানের কথাও বলবো, একটা সুস্পষ্ট গভর্নেন্স ব্লুপ্রিন্ট নিয়ে আলোচনা করব। আর সবশেষে একটা নির্বাচনের ঊর্ধ্বে উঠে উদ্দেশ্যমূলক আলোচনার পথটা খোঁজার চেষ্টা করব। যে কোনো জায়গার রাজনৈতিক বিশ্লেষণ শুরু করতে হয় সে জায়গার মাটি আর তার মানুষকে চিনে। তো বিনপুরের আসল পরিচয়টা কি? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে এর জনসংখ্যার গঠন আর সংস্কৃতির গভীরে। চলুন সেটাই প্রথমে দেখে নেওয়া যাক। এই সংখ্যাগুলো দেখুন। বিনপুর প্রায় ৯৮% গ্রামীণ। এখানকার জনসংখ্যার একটা বিশাল অংশ, ৩৫%-এরও বেশি, তপশিলি উপজাতি বা এসটি, প্রায় ১৭% তপশিলি জাতি বা এসসি, আর ২০%-এর কাছাকাছি মুসলিম সংখ্যালঘু মানুষ। শহরে থাকেন মাত্র ২%। এই সংখ্যাগুলোই কিন্তু দিনপুরের রাজনৈতিক আর সামাজিক সমীকরণটা তৈরি করে দেয়। এই যে আমরা উপজাতি জনসংখ্যার কথা বললাম, তাদের মধ্যে সাঁওতাল এবং ভূমিজদের প্রভাবই সবচেয়ে বেশি। তাদের জীবনজীবিকা, তাদের সংস্কৃতি, তাদের ঐতিহ্য, এ সব কিছু মিলেই এই অঞ্চলের আসল পরিচয়টা তৈরি হয়েছে। তাদের আশা আকাঙ্ক্ষা, তাদের সমস্যাগুলো যদি না বোঝা যায়, তাহলে বিনপুরের রাজনীতিও বোঝা প্রায় অসম্ভব। বেশ, এবার আমরা মাটির কথা থেকে একটু সরে এসে তথ্যের জগতে প্রবেশ করি, কারণ সংখ্যা কখনো মিথ্যে বলে না। সংখ্যাগুলো আমাদের রাজনৈতিক পরিবর্তনের কিছু গুরুত্বপূর্ণ সংকেত দেয়, যাকে আমরা বলি ভাইটাল সাইন্স। চলুন দেখি বিনপুরের ভোটাররা সংখ্যার মাধ্যমে আমাদের কি বলতে চাইছেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিনপুরে ৮৪%-এর বেশি ভোট পড়েছিল। ভাবুন একবার, এর থেকে কি বোঝা যায়? এটা পরিষ্কার প্রমাণ করে যে এখানকার মানুষ রাজনৈতিকভাবে কতটা সচেতন এবং সক্রিয়। তারা বিশ্বাস করেন যে তাদের একটা ভোটেরও মূল্য আছে। গণতন্ত্রের প্রতি এই গভীর আস্থাই এই অঞ্চলের একটা বড় পরিচয়। এবার ভোট শেয়ারের এই পরিবর্তনটা দেখুন। এটা একটা দারুণ গল্প বলছে। ২০১৬ থেকে ২০২১ এই ৫ বছরে তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার প্রায় একই জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু আসল নাটকীয় পরিবর্তনটা হয়েছে অন্য দুই দিকে। বিজেপির ভোট শেয়ার একটা বিশাল লাফ দিয়েছে, আর উল্টো দিকে বামেদের ভোট ব্যাংকে নেমেছে ধস। একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। ২০১৬ সালে বামেদের যে প্রায় ২৭% ভোট ছিল, ২০২১-এ এসে তা কার্যত উধাও হয়ে গেছে। এই যে একটা বিশাল ভোট ব্যাংক খালি হয়ে গেল, এটাই একটা নতুন রাজনৈতিক শূন্যস্থান বা পলিটিক্যাল ভ্যাকিউম তৈরি করেছে। আর এই ভোটটাই নির্বাচনকে সরাসরি একটা দ্বিমুখী লড়াইয়ে পরিণত করেছে, তৃণমূল বনাম বিজেপি। বাম ভোটারদের এই সরে যাওয়াটাই ছিল ২০২১-এর নির্বাচনের সবচেয়ে বড় নির্ণায়ক ফ্যাক্টর। সংখ্যা আমাদের একটা দিকে ছবি দেখায়, কিন্তু আসল আর সম্পূর্ণ গল্পটা তো লুকিয়ে থাকে মানুষের জীবনে। তাই এখন আমরা পরিসংখ্যানের খাতা থেকে মুখ তুলে মানুষের অভিযোগ আর যন্ত্রণার কথা শুনব, কারণ এই অভিযোগগুলোই ঠিক করে দেয় যে রাজনৈতিক হাওয়া কোন দিকে বইবে। প্রতি বর্ষায় নদী আমাদের জমি একটু একটু করে কেড়ে নেয়, আর রাস্তাঘাটের মতো নেতাদের দেওয়া প্রতিশ্রুতিগুলোও ভাঙাচোরা। এই কথাগুলো কোনো একজন ব্যক্তির নয়, এটা বিনপুরের বহু মানুষের মনের কথা, তাদের দীর্ঘদিনের জমে থাকা হতাশা আর ক্ষোভের একটা প্রতিচ্ছবি। মানুষের এই ক্ষোভের উৎসগুলো যদি আমরা চিহ্নিত করি, তাহলে ৫টা প্রধান কারণ সামনে আসে। প্রথমত, কাটমানি দুর্নীতি আর ভোট কেনার অভিযোগ।
দ্বিতীয়ত শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি, যা সাধারণ মানুষের বিশ্বাসে একটা বড় আঘাত হেনেছে। তৃতীয়ত জাতীয় সড়ক ১৪র ভয়ঙ্কর খারাপ অবস্থা। চতুর্থত কংসাবতী নদীর দীর্ঘদিনের বন্যা আর পাড় ভাঙনের সমস্যা। আর সবশেষে তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক বেকারত্ব। এই ৫টা সমস্যাই মানুষের ক্ষোভের আগুনে ঘি ঢালছে। এই ম্যাপটার দিকে তাকালেই বোঝা যায় সমস্যাগুলো কতটা স্থানীয় আর বাস্তব। সেই কংসাবতী নদী যা প্রতি বছর মানুষের ঘরবাড়ি, চাষের জমি কেড়ে নেয়। আর এই হলো সেই ভাঙাচোরা জাতীয় সড়ক ১৪, যা এই অঞ্চলের জীবনযাত্রাকে প্রায় স্তব্ধ করে দিয়েছে। এই দুটো ব্যর্থ পরিকাঠামোই যেন সরকারের প্রতি মানুষের ক্ষোভের জীবন্ত প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এই যে একটা জটিল পরিস্থিতি, মানুষের ক্ষোভ, ভাঙা প্রতিশ্রুতি, রাজনৈতিক সমীকরণের বদল, এর মধ্যে প্রধান প্রতিদ্বন্দ্বীরা কে কোথায় দাঁড়িয়ে আছেন? চলুন এবার আমরা একটা নিরপেক্ষ এবং ক্লিনিক্যাল বিশ্লেষণ করব বর্তমান বিধায়ক এবং প্রধান চ্যালেঞ্জারের। বর্তমান বিধায়ক তৃণমূল কংগ্রেসের দেবনাথ হাঁসদা। তার অবস্থান যদি আমরা SWOT ফ্রেমওয়ার্ক দিয়ে দেখি, অর্থাৎ শক্তি, দুর্বলতা, সুযোগ এবং ঝুঁকি, তাহলে কি দেখা যায়? তার শক্তি হল তিনি শাসক দলের সদস্য, তাই ক্ষমতার অলিন্দে তার প্রবেশাধিকার আছে, আর তিনি একজন প্রভাবশালী আদিবাসী নেতা। কিন্তু তার দুর্বলতা, তার পারফরমেন্স বা কার্যকারিতা নিয়ে প্রশ্ন আছে, এবং রাজ্য স্তরের কেলেঙ্কারির সঙ্গে তার দলের নাম জড়িয়ে যাওয়াটা একটা বড় দুর্বলতা। তার সামনে সুযোগ রয়েছে কেন্দ্রীয় প্রকল্পগুলোকে কাজে লাগানোর, কিন্তু কাঠমানে নিয়ে মানুষের তীব্র ক্ষোভ এবং বিজেপির বাড়তে থাকা সংগঠন তার জন্য একটা বড় ঝুঁকি বা থ্রেট। অন্যদিকে প্রধান চ্যালেঞ্জার বিজেপির পালন সারেন। তার শক্তি কোনগুলো? ২০২১ সালে পাওয়া ৩২% ভোট তার একটা শক্ত ভিত্তি তৈরি করে দিয়েছে। একজন শক্তিশালী আদিবাসী নেতা হিসেবে তার একটা পরিচিতি আছে। বামেদের ভোটের পতন সরাসরি তার পক্ষে গেছে, আর তার তারুণ্য এবং জাতীয় দলের সমর্থন তার জন্য অতিরিক্ত শক্তি। এই বিষয়গুলোই বিনপুরের লড়াইটাকে এত দিলচাস আর কঠিন করে তুলেছে। এতক্ষণ আমরা সমস্যাগুলো চিহ্নিত করলাম, ব্যবচ্ছেদ করলাম, কিন্তু শুধু রোগ নির্ণয় করলেই তো হবে না, চিকিৎসার কথাও ভাবতে হবে। এই অংশে আমরা শুধু সমস্যা নিয়ে না থেকে একটা নক্ষর এবং কার্যকরী সমাধানের দিকে এগোব। তথ্যের ভিত্তিতে একটা ভালো শাসনের ব্লুপ্রিন্ট বা নকশা তৈরি করা সম্ভব। একটা ৪ দফা গভর্নেন্স প্ল্যানের উত্তর হতে পারে। ১. কংসাবতী নদীর উপর বাঁধ নির্মাণ সম্পূর্ণ করে নদীকে শাসন করা, টেম দ্য রিভার। ২. জাতীয় সড়ক ১৪র ২৫ কিলোমিটার রাস্তার সম্পূর্ণ পুনর্নির্মাণ, রিবিল্ড দ্য হাইওয়ে। ৩. বছরে অন্তত ৬০০ যুবক যুবতীকে আধুনিক প্রশিক্ষণ দেওয়ার জন্য একটি স্কিল সেন্টার বা জব সেন্টার তৈরি করা। আর ৪. কৃষকদের আয় বাড়াতে একটি স্থানীয় কৃষি প্রক্রিয়াকরণ কেন্দ্র বা অ্যাগ্রো প্রসেসিং হাব স্থাপন করা। আসুন একটু হিসেব করে দেখি। কংসাবতী বাঁধ প্রকল্পে যদি ৬.১ কোটি টাকা বিনিয়োগ করা হয়, তার বদলে কি পাওয়া যাবে? প্রায় ৫০টা গ্রাম আর ৮,০০১ একর চাষের জমি প্রতি বছরের বন্যা আর ভাঙনের হাত থেকে রক্ষা পাবে। এটা শুধু টাকার অঙ্কে বিনিয়োগ নয়, এটা হাজার হাজার মানুষের জীবন আর জীবিকার সুরক্ষা নিশ্চিত করার বিনিয়োগ। ঠিক একইভাবে জাতীয় সড়ক ১৪ এর পুনর্নির্মাণে যদি ১৮ কোটি টাকা বিনিয়োগ করা হয়, তাহলে তার রিটার্ন কি? যাতায়াতের সময় কমবে, পরিবহনের খরচ কমবে, আর এলাকার ব্যবসা বাণিজ্যে একটা নতুন গতি আসবে। রাস্তা মানে শুধু ইট পাথর নয়, রাস্তা মানে একটা অঞ্চলের অর্থনীতির লাইফলাইন। এটা সেই অঞ্চলের ভবিষ্যতের জন্য একটা গুরুত্বপূর্ণ বিনিয়োগ। আমাদের এই গভীর বিশ্লেষণ এখন প্রায় শেষের দিকে। একটা মাত্র নির্বাচনের কে জিতল বা কে হারল তার ঊর্ধ্বে উঠে আমরা এখন একটা উদ্দেশ্যমূলক রাজনীতির পথের দিকে তাকাব। বিনপুরের এই কেস স্টাডি থেকে যে শিক্ষাগুলো আমরা পাচ্ছি, তা শুধু বিনপুরের জন্য নয়, এটা বৃহত্তর সুশাসনের একটা মডেল হতে পারে। আমাদের হাতে থাকা সমস্ত তথ্য একটাই স্পষ্ট পথের দিকে ইঙ্গিত করছে। যখন শাসন ব্যবস্থা মানুষের নির্দিষ্ট বাস্তব এবং পরিমাপযোগ্য অভিযোগগুলোর সমাধান করে, তখন এটা মানুষের মনে বিশ্বাসের এমন একটা ভিত্তি তৈরি করে যা যে কোনো দলীয় রাজনীতির ঊর্ধ্বে। ইট বিল্ডস আ ফাউন্ডেশন অফ ট্রাস্ট দ্যাট ট্রান্সেন্ডস পলিটিক্স। মানুষের জীবনের আসল সমস্যা সমাধান করাই হলো আসল রাজনীতি। সুতরাং শেষ প্রশ্নটা এখানে এসে দাঁড়ায়। যখন মানুষের চাহিদা আর যন্ত্রণা এত পরিষ্কার, এত স্পষ্ট, তখন নেতৃত্ব কি একটা সুস্পষ্ট পরিকল্পনার চেয়ে
কম কিছু দেওয়ার বিলাসিতা করতে পারে? এর উত্তর ভবিষ্যতের নেতাদেরই দিতে হবে, তাদের কাজের মাধ্যমে। If you want to become a people-centric leader and uplift your constituency, get in touch with blueprintstrategies.ai at mgr@blueprintstrategies.ai or call 080-4204-1602. Purpose Beyond Politics.